বইয়ের মলার প্রোগ্রামে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে বহুল আলোচিত সিক্রেট অফ জায়নিজম বইয়ের চতুর্থ পর্ব। গত পর্বে আমরা এই বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইহুদি জাতির বিতর্কিত বিষয় ও ইহুদিদের তৈরি ষড়যন্ত্র তত্ত্ব অ্যান্টিসেমিটিজম বিষয় শুনেছি। আজ এই পর্বে আমরা জার্মানরা ইহুদিদের বিরুদ্ধে কেন সে বিষয়ে জানব। আশা করছি ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে বইটির পরবর্তী পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ। শুরু করছি বইটির চতুর্থ পর্ব ও তৃতীয় অধ্যায়। জার্মানদের অবস্থান ইহুদিদের বিরুদ্ধে কেন? জার্মানিকে বলা হয় কবি ও চিন্তাবিদদের দেশ। এদেশের মাটিতে বহু প্রতিভাধর কবি, লেখক ও দার্শনিকের জন্ম হয়েছে। সমৃদ্ধ পাশ্চাত্য সাহিত্যের ইতিহাসে তাদের রয়েছে অসামান্য অবদান। শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তির মতো প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গনে তারা প্রতিভার স্বাক্ষর রেখেছে। কিন্তু কে বলবে মাত্র 3 দশক পূর্বেও তারা দুই ভূখণ্ডে বিভক্ত ছিল, পূর্ব ও পশ্চিম জার্মান, যা পরিচালিত হতো দুটি ভিন্ন রাজনৈতিক মতাদর্শ দ্বারা। আধুনিক জার্মানির উত্থান ঠিক কবে থেকে শুরু হয় তা সঠিকভাবে বলা সম্ভব নয়, কারণ তাদের ইতিহাস রয়েছে অনেক জটিলতা। পথ চলতে গিয়ে তারা যত ধাক্কা খেয়েছে, তাদের ইতিহাস ততই সমৃদ্ধ হয়েছে। যে দেশটিকে নিয়ে এত আলোচনা, তারা মাত্র 100 বছর পূর্বের কি পরিমাণ ভয়ঙ্কর কুসংস্কার দ্বারা আচ্ছন্ন ছিল তা কি কখনো কল্পনা করা সম্ভব? একটি জাতি তাদের ওপর ত্রাসের রাজত্ব কায়েম করে, বিষাক্ত অণুজীব হয়ে প্রবেশ করে জার্মানদের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, ধসিয়ে দেয় তাদের সমাজ ব্যবস্থার প্রতিটি কাঠামো। অভাব ও দারিদ্রতার দরুন নেমে আসে ভয়াবহ দুর্ভিক্ষ। 1923 সালে তাদের অর্থনীতিতে যে ধস বিপর্যয় নেমে আসে তা আজও বিশ্ব অর্থনীতির ইতিহাসে অন্যতম বড় বিপর্যয় হিসেবে বিবেচনা করা হয়। ঠিক তখন এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটে যার কথা পুরো পৃথিবী আজও স্মরণ করে, যদিও তা নেতিবাচক অর্থে। তিনি হলেন অ্যাডলফ হিটলার। তার হাতেই নাৎসি বাহিনী প্রতিষ্ঠা পায়। প্রচলিত আছে তার এই বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধে 60 লাখ ইহুদি হত্যা করে, যা হলোকস্ট নামে পরিচিত। হিটলারের হলোকস্ট বিষয়টি যেমন সত্য, তেমনি তার উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল তাও অস্বীকার করার কোনো উপায় নেই। 1934 সালের জুন মাসে লেস আনালিস পত্রিকা প্রকাশিত একটি প্রবন্ধে জার্মান ইহুদি লেখক এমিল লুডউইগ কোহন বলেছিলেন, হিটলার কোনো যুদ্ধে যাবে না, এমনকি সে কোনো যুদ্ধে জড়াতেও চায় না, কিন্তু আমরা তার উপর যুদ্ধে চাপিয়ে দেব, হয়তো এবছর নয়, পরের কোনো বছর। এ প্রসঙ্গে মাই পলিটিক্যাল টেস্টামেন্ট হিটলার উল্লেখ করেন, এটা পুরোপুরি অসত্য, বা আমি বা জার্মানির কেউই 1939 সালে যুদ্ধে জড়াতে চেয়েছে। এর নেপথ্যে ছিল আন্তর্জাতিক ইহুদি সংগঠনগুলোর ষড়যন্ত্রময় পরিকল্পনা। তারাই আমাদের যুদ্ধ শুরু করতে বাধ্য করেছে। ধ্বংসাত্মক প্রথম বিশ্বযুদ্ধের পর আরেকটি যুদ্ধের কথা আমি কখনোই কল্পনা করতে পারিনি, হোক তা আমেরিকা বা ইংল্যান্ডের বিরুদ্ধে। এই সংগঠনগুলোর মধ্যে ছিল ইহুদিদের অসংখ্য ব্যাংকিং প্রতিষ্ঠান, যা আজও পুরো বিশ্বে কাজ করে যাচ্ছে। জেরুজালেম থেকে নির্বাসিত হয়ে নিজেদের একতা ও ঐতিহ্য ধরে রাখতে তারা আল জুদান নামে নতুন এক রাষ্ট্রের জন্ম দেয়। কিন্তু এই রাষ্ট্রকে চোখে দেখা যেত না, কারণ এর নিজস্ব কোনো ভূমি ছিল না। তাদের সদস্যরা পৃথিবীর যে প্রান্ত অবধি ছড়িয়ে পড়েছে, রাষ্ট্রের সীমানা ছিল ততদূর পর্যন্ত। তারা কাহাল নামে নতুন এক সমাজ ব্যবস্থার জন্ম দেয়, যা মেনে চলা সকল ইহুদিদের জন্য বাধ্যতামূলক ছিল। আধুনিক রাষ্ট্রের ন্যায় তাদেরও ছিল পার্লামেন্ট। সেখানে নিয়মিত অধিবেশন বসত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের অঞ্চলভিত্তিক প্রতিনিধিরা, বিশেষত রাবাইগণ, এই অধিবেশনে অংশগ্রহণ করত। পরবর্তী বছরের অধিবেশনে তা কাদের আমন্ত্রণ জানানো হবে তা চলতি বছরের কাজের গুণাগুণ দেখে নির্ধারণ করা হতো। সে অধিবেশনে নতুন বছরের লক্ষ্য নির্ধারণ এবং বাজেট পাশ করানো হতো। সেই পার্লামেন্টের নাম সেনহেড্রিন। পার্লামেন্টের পাশাপাশি এটা ছিল তাদের ধর্মীয় আদালত। প্যারিস, ওয়ার্সো, হ্যানয়, নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে তাদের অধিবেশন বসত। গোপনীয়তা ছিল তাদের সকল কাজের প্রথম শর্ত। যেন সাধারণ মানুষ এসবের ব্যাপারে কিছুই আঁচ করতে না পারে, আল জুদানের প্রথম সদর দপ্তর ছিল প্যারিসে।
পরে তা লন্ডন, নিউ ইয়র্ক এবং ওয়ার্সোর মতো আরও অনেক শহরে স্থানান্তরিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে গড়ে ওঠে এর শাখা সংগঠন, গুপ্তচরের ন্যায় ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। ইসরায়েল পুনরুদ্ধার ও জেরুজালেমকে রাজধানী হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করাই ছিল তাদের সকল কার্যক্রমের মূল উদ্দেশ্য। ছোট্ট এই শহরটিকে নিয়ে মানুষের হানাহানি, রক্তারক্তির যেন শেষ নেই। অনেকে পছন্দ করে বলে পৃথিবীর আদি শিকড় হয়তো এই ভূমিতেই গজিয়েছে। অনেকে ছন্দ করে বলে, যার জন্য সবাই এখানে ফিরে আসে, আর এখান থেকে সকল হানাহানির সূত্রপাত। তারা বিশ্বাস করে যখন বহু প্রতীক্ষিত মসিহ পৃথিবীতে আসবেন তখন তাদের আর কোনো দুঃখ থাকবে না। তবে তার আগমন নিশ্চিত করতে এই ভূমিকে অবশ্যই ইসরায়েলের রাজধানী হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এ পথে কোনো কাটা সহ্য করা হবে না। তাই আজ অবধি যারাই পথের কাটা হয়ে দাঁড়িয়েছে, কালের পরিক্রমায় তাদের সীমাহীন দুর্ভোগ সহ্য করতে হয়েছে, যেমনটা ঘটেছে জার্মান ও রাশিয়ানদের ভাগ্যে। 1922 সালে পূর্ব ইউরোপে যে সোভিয়েত রাষ্ট্রের সূচনা ঘটে তা ছিল ইহুদিদের কাহাল ব্যবস্থার অনুরূপ। সোভিয়েত নিয়ে তাদের ছিল সুদীর্ঘ পরিকল্পনা। তবে 1905 সালে সে পরিকল্পনা ফাঁস হলে রাশিয়ান সম্রাট নিকোলাস ইহুদিদের নাগরিকত্ব বাতিল করে। ফলে বিশাল একটি জনগোষ্ঠী উদ্বাস্ত হয়ে পড়ে। সেকালে জার্মানির 50% পত্রিকা ইহুদিদের নিয়ন্ত্রণে ছিল। পত্রিকায় কি ছাপানো হবে আর কি বাদ যাবে তা কেবল তারাই নির্ধারণ করত। খুবই করুণ ভঙ্গিতে তারা এই উদ্বাস্ত জনগোষ্ঠীর মানবেতর জীবনচিত্র চারদিকে প্রচার শুরু করে। কিন্তু সম্রাট নিকোলাস কেন তাদের নাগরিকত্ব হরণ করলেন বা কেনই বা তাদের বের করে দিলেন তা নিয়ে কোনো কিছুই প্রকাশ করা হলো না। ফলে সাধারণ মানুষ মূল ঘটনা সম্পর্কে অজ্ঞই রয়ে গেল। তাদের সামনে যা উপস্থাপন করলো তাই গিলে খেল। উদ্বাস্ত এই জনগোষ্ঠীর জন্য চারদিকে মায়া ও ভালোবাসার রোল পড়ে গেল। জনগণের আকুল আবেদনে জার্মান সম্রাট তার দেশের সীমানা খুলে দিলেন। কিন্তু এত অভ্যর্থনা জানিয়ে জার্মানরা যাদের আশ্রয় দিল, কিছুদিন পর তারাই যে যোগ হয়ে তাদের ওপর জেঁকে বসেছে তা কি জার্মানরা ভুলেও কল্পনা করেছিল? আশ্রয় লাভের কিছুদিন পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়, উপমন্ত্রণালয়, বিচার বিভাগ ও আইন বিভাগের মতো গুরুত্বপূর্ণ পদে তারা সুকৌশলে প্রবেশ করতে শুরু করে। জনসংখ্যায় মাত্র 2% হয়েও পুরো জার্মান প্রশাসনের হর্তাকর্তা বনে যায় তারা। ব্যাংকিং নেটওয়ার্ক হয়ে ইহুদিদের হাতে আসতো মোটা অঙ্কের বিনিয়োগ, যা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা তুড়ি মেরে কিনে নিত। ইহুদিদের একদল ব্যাংকারের কাছে পুরো দেশ আটকা পড়ে। শুরু হয় অর্থনৈতিক অধঃপতন, যার চূড়ান্ত রূপ দেখা দেয় 1923 সালে। ফ্রেডরিক টেইলরের লেখা দ্য ডাউনফল অফ মানি বই থেকে একটি উদাহরণ দেওয়া যাক। 1922 সালে তাদের বাজারে 163 মার্ক দিয়ে একটি পাউরুটি পাওয়া যেত। 1923 সালে সেপ্টেম্বরে তার মূল্য হয় 1.5 মিলিয়ন মার্ক এবং নভেম্বরে শেষ হতে না হতে তা বেড়ে দাঁড়ায় 2 বিলিয়ন মার্কে। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতির দরুন জনজীবনে ভয়ঙ্কর দুর্ভিক্ষ নেমে আসে। ঋণের দায় মেটাতে না পেরে প্রচুর প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। বেকার ও গৃহহীন হয়ে পড়ে প্রায় 60 লাখেরও অধিক মানুষ। 8 নভেম্বর 1923 হিটলার প্রায় 2000 সশস্ত্র সৈনিক নিয়ে মিউনিখ আক্রমণ করে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালায়। সেদিন মিউনিখের বার্গার ব্রোকেলার বিয়ার হল এ এক প্রশাসনিক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। প্রায় 3000-এর অধিক সদস্য সেখানে উপস্থিত ছিল। অর্থনৈতিক অচল অবস্থা থেকে উত্তরণ লাভের উপায় নিয়ে এই আলোচনা চলছিল। হিটলার তার বাহিনী সমেত আচমকা হলে প্রবেশ করে ফাঁকা গুলি ছুটতে শুরু করা। সবাইকে বলে এই অচল অবস্থা থেকে মুক্তির পথ সে খুব ভালো করে জানে। সবাই যেন তার ব্যাপারে আহ্বানে সাড়া দিয়ে জাতীয় বিপ্লবে অংশ নেয়। কিন্তু কিছুক্ষণ পরেই তাকে মিউনিখ মেট্রোপলিটন পুলিশ বিভাগের সাথে বন্দুক যুদ্ধে মুখোমুখি হতে হয়। এই যুদ্ধ 2 দিন ধরে চলতে। এতে তার বহু সৈনিক নিহত এবং অনেকে গ্রেপ্তার করা হয়। হিটলার জীবিত পালালেও 11 নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। 14 ফেব্রুয়ারি 1924 সালে হিটলারকে বিচারের মুখোমুখি করা হলে দেশদ্রোহিতার অভিযোগে তাকে 5 বছর কারাদণ্ড দেওয়া হয়। এই পুরো ঘটনা ইতিহাসে বিয়ার হল প্রুটস নামে পরিচিত। 1922 সালে মুসোলিনি যেভাবে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইটালির ক্ষমতা দখল করে, হিটলারও ভেবেছিল ঠিক একইভাবে জার্মানির ক্ষমতা দখল করতে পারবে।
কিন্তু এই ঘটনার পর সে বুঝতে পারে পরিপূর্ণ রাজনৈতিক দল গঠন ব্যতীত এই দেশের ক্ষমতা আসা সম্ভব নয়। এই ঘটনার পুরো জার্মানিতে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আদালত কক্ষে বিচারকের সামনে সে যে বক্তব্য দিয়েছিল, পত্রিকাগুলো তা গুরুত্বের সাথে প্রচার করে। তার বক্তব্য যেন সাধারণ মানুষকে আশার আলো দেখাচ্ছিল। এরপর হিটলারকে 5 বছরের জায়গায় 1 বছরও জেলে খাটতে হয়নি। 20 ডিসেম্বর 1924 সালে হিটলার জেল থেকে মুক্তি পায়। এর আগে জেলে বসে সে রচনা করেন মেইন কাম্ফ এর প্রথমাংশ, যা সমাপ্ত হওয়ার পর 1925 সালে প্রথম প্রকাশিত হয়। শুরু হয় তার রাজনৈতিক দল গঠন পর্ব। 1933 সালে তার রাজনৈতিক দল নাৎসি পার্টি ক্ষমতায় এসে প্রথমে পুরনো অর্থব্যবস্থাকে বাতিল ঘোষণা করে এবং নতুন মুদ্রা ছাপাতে শুরু করে। যে ব্যাংকারদের হাতে এতদিন দেশ জিম্মি ছিল, তাদের সে দেশ ছাড়া করে। রাতারাতি পুরো দেশের চিত্র পাল্টে যায়। পুরো বেকার সমাজকে সে একাই কাজে ফিরিয়ে আনে এবং সবার জন্য বাড়িঘর নির্মাণ করতে শুরু করে। মাত্র কয়েক বছরের মাথায় তারা হয়ে ওঠে সুপার পাওয়ার জাতি। তাদের পরিবর্তন দেখে অস্ট্রিয়াও একই নীতি অনুসরণ করতে শুরু করে। কোনো বাধা ছাড়াই হিটলারকে তাদের দেশে প্রবেশের সুযোগ দেয়। ইহুদিরা জানতো তাদের শয়তানি চেহারা অবশ্যই একদিন জনসম্মুখে প্রকাশ পাবে। তখন রাশিয়ার মতো জার্মানি থেকেও তাদের বের করে দেয়া হবে। আজ পর্যন্ত তারা যতগুলো দেশে গিয়েছিল, সেখানেই তাদের নিজেদের কৃতকর্মের জন্য বিতর্কের মুখোমুখি হয়েছে। তাই নিজেদের সুরক্ষা বল শক্তিশালী করতে প্রথম থেকে জার্মানির বিভিন্ন মন্ত্রণালয়কে নিয়ে নিজেদের কবজায় নিতে শুরু করে। বিষয়টি হিটলারের ক্ষমতায় আসার অনেক বছর আগের কথা। প্রথম বিশ্বযুদ্ধের পর হুগো হ্যাসে এবং ওটো ল্যান্ডসবার্গ এর তত্ত্বাবধানে 6 সদস্যের জার্মান মন্ত্রিসভা গঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মিস্টার হাসে, যার প্রধান সহকারী ছিলেন কার্ল কর্টস্কি, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের প্রধান হন ইগুয়েনি স্কিফার, যার প্রধান সহকারী ছিলেন এডওয়ার্ড বার্নস্টেইন। শিক্ষা বিভাগের প্রধান হন মিস্টার আর্নল্ড। ঔপনিবেশিক শাসন ব্যবস্থার প্রধান হন মিস্টার মেয়ার গারহার্ট। শিল্পকলা বিভাগের প্রধান মিস্টার কাস্টার্নবার্গ। আর খাদ্য মন্ত্রণালয়ের প্রধান হন মিস্টার ওয়ার্ন। কোপেনহেগেন অবস্থিত ডেনমার্ক পত্রিকা প্রতিষ্ঠান ফ্রাঙ্কফুর্ট জেইটুং এর প্রধান হন ফ্রিজ মার্কস কোহেন। উল্লিখিত সবাই ছিলেন ইহুদি। একই উপায়ে তারা প্রুশিয়ান প্রশাসনও দখল করে নেয়। সেখানকার মন্ত্রিসভায় যে 2 জন ব্যক্তির নেতৃত্বে গঠিত হয়, তারা হলেন পল হির্স্ট, কুর্ট স্যামুয়েল রোজেনফেল্ড। বিচার বিভাগের প্রধান হন মিস্টার হির্স্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হন মিস্টার রোজেনফেল্ড। রাজস্ব বিভাগের প্রধান হন মিস্টার সিমন এবং তার প্রধান সহকারী হন মিস্টার ফার্ট্রান। যুদ্ধকালীন সময়ে খাদ্য বিভাগ পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হন প্রফেসর ডক্টর হির্স্ট গেস গেহিরমার্ট, ডক্টর স্টেডথাগেন। এছাড়াও কোহেন স্টার্ন, হার্টস লোয়েনবার্গ, ফ্রাঙ্কেল, ইসরায়েলউইচ, লুবেনহাইম, সেলিগোশন, কার্টস্টেইন, লুফেনবার্গ, হেইমান, স্ক্লেসিঙ্গার, মার্চ অ্যান্ড ওয়েল এর মতো আরও অনেক প্রশাসনিক বিভাগে যুক্ত হতে শুরু করে। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও এসেনে পুলিশ বিভাগের প্রধান হন যথাক্রমে মিস্টার আর্নস্ট, মিস্টার সিনজাইমার, মিস্টার স্টেইনার অ্যান্ড মিস্টার লেভি। বাভারিয়া প্রেসিডেন্ট কুর্ট এইজনার এর অর্থ মন্ত্রণালয়ের প্রধান হন মিস্টার জাফে। শিল্প ও বাণিজ্য বিভাগের প্রধান হন মিস্টার ব্রেন্টানো। একই উপায়ে স্যাক্সনি ও ওয়ার্টেমবার্গ রাজ্যের প্রধান হন লিফসিনস্কি, স্কোয়ার্সবার্গ, ব্রান্টেনো। ইতিহাস অধ্যায় করলে আরও অনেকের পরিচয় পাওয়া যাবে, যাদের উপস্থিতি সেখানকার প্রশাসনিক পদগুলো ছিল দখলে। দ্য বার্লিন টেগেলব্ল্যাট অ্যান্ড মুনশেন্টার নিউয়েস্টার নার্সিনটেন ছিলেন যুদ্ধকালীন সময়ে জার্মান সরকারের প্রধান 2টি পত্রিকা। মজার বিষয় হলো, এই 2টি প্রতিষ্ঠানও তার পরিচালনা করত। ফ্রাঙ্কফুর্ট জেইটুং প্রতিষ্ঠানকে তারা জার্মানবাসীর নৈতিক, আধ্যাত্মিক, মানবিক চরিত্র গঠন ও পরিবর্তনের কাজে বিশেষভাবে ব্যবহার করত। সেকালে জার্মানির রাষ্ট্রপ্রধান ছিলেন বেথমান হলভেগ। এবার তার উপদেষ্টাদের পরিচয় তুলে ধরা যাক। যেমন বেলিন ছিলেন প্রসিদ্ধ জাহাজ ব্যবসায়ী, থিওডর ওলফ ছিলেন বার্লিনার টেগেলব্ল্যাট এবং পেন জুইস
ছিলেন পত্রিকা দুটির প্রভাবশালী সদস্য। ভন গুইনার ছিলেন জার্মান ব্যাংকের মহাপরিচালক এবং রাথেনিউ ছিলেন শিল্প বিষয়ক উপদেষ্টা। এরা সবাই ছিলেন সরকারের সকল তথ্য ও পরামর্শ একমাত্র উৎস। তারা সাধারণত জনগণের মতো সেখানকার সরকারকেও প্রতারিত করত। মূলত তিনটি কৌশলে তারা সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের প্রয়োজনে ব্যবহার করত। সমাজতন্ত্র প্রতিষ্ঠান নামে বলশেভিক চেতনা উস্কে দেয়া, প্রকাশনী শিল্প নিজেদের কর্তৃত্ব জোরদার করা, খাদ্য উৎপাদন ও কলকারখানা ব্যবহৃত কাঁচামাল সরবরাহে নিজেদের একচেটিয়া আধিপত্য নিশ্চিত করা। 1919 সালের এপ্রিল মাসে দ্য লন্ডন গ্লোব পত্রিকার সাংবাদিক দ্য জর্জ পিটার উইলসন একটি কলামে উল্লেখ করেন, বলশেভিজম মূলত খ্রিস্টান ধর্মচ্যুত একটি সমাজ ব্যবস্থা, যার প্রকৃত উদ্দেশ্য পৃথিবীতে ইহুদিদের রাজত্ব কায়েম। বিশ্বযুদ্ধ শুরুর কিছুদিন পর তারা প্রচার করতে শুরু করে জার্মানদের পরাজয় ব্যতীত প্রলেতারিয়াতদের প্রকৃত বিজয় অর্জন অসম্ভব। মিস্টার স্ট্রোবেল ঘোষণা করেন, জার্মানির সামগ্রিক বিজয় কখনোই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য সুফল বয়ে আনবে না। এটা প্রলেতারিয়াতদের প্রকৃত উদ্দেশ্যকে নস্যাৎ করে দেবে। তারা জাতি হিসেবে যে কতটা বিশ্বাসঘাতক তা এই কয়েকটি উদাহরণ থেকেই বোঝা সম্ভব। প্রথম বিশ্বযুদ্ধে সৈনিকদের নৈতিকতা আত্মবিশ্বাস ধ্বংস করতে ইহুদিরা খাদ্য সরবরাহ লাইনে আঘাত হানে। প্রতিটি দেশপ্রেমিক সৈনিকের ন্যায় তারাও জানত যুদ্ধ মানে কঠোর আত্মত্যাগ এবং দীর্ঘকালীন কষ্টভোগ। সে বছর ফসলের উৎপাদন বেশ ভালোই হয়েছিল, কিন্তু বাজারে পণ্য দ্রব্যের ঊর্ধ্বমূল্য সবাইকে অবাক করে দেয়। মানুষ ভাবতে শুরু করে, এত ফসল তাহলে গেল কোথায়? যুদ্ধ শুরুর পূর্বে ফসলের সুষম বন্টন নিশ্চিত করতে সরকার বিভিন্ন অঞ্চলে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেয়। বিনিয়োগের অভাব ছিল না বলে ইহুদি ব্যবসায়ীরা ছদ্মবেশে সেসব ডিলারশিপ কিনে নেয়। তাছাড়া মাঠ পর্যায়ে তাদের আরেকটি দল কাজ করত, যারা বিভিন্ন ডিলারের কাছ থেকে বাজার মূল্যে সব পণ্য কিনে নিত। ফলে অল্প দিনে পুরো বাজার ফাঁকা হয়ে যায়। পরে তারা কৃত্রিম সংকটের অজুহাতে বাজারে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়। এত পরিকল্পনার পরও কোনো অদৃশ্য শক্তির কাছে হার মানতে হবে তা জার্মান সরকার কখনো ভাবতেও পারেনি। যুদ্ধের পর দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার আইনি প্রক্রিয়া শুরু হয়। আদালতে মামলা করা হয়। অবাক কাণ্ড, দেখা গেল যিনি মামলা করছেন আর যিনি বিচার করছেন তারা উভয়ই ইহুদি। ফলে মামলা করেও প্রকৃত আদালতে তোলা প্রকৃত দোষীদের শনাক্ত করা সম্ভব হয়নি। অথচ এই বিপরীতে সাধারণ কোনো ব্যক্তিকে আদালতে তোলা হলে চারদিকে হইচই পড়ে যেত। তারা তার ন্যায্য শাস্তি নিশ্চিত করতে সাংবাদিকদের উপর উঠে পড়ে লাগত। সামাজিক স্বীকৃতি ও পদমর্যাদার প্রতি তাদের সবসময় মোহ কাজ করত। সম্পদশালীর প্রতিপত্তির বিনিময়ে সমাজের উচ্চ পদগুলো নিজেদের করে নিত, অনেকটা অর্থ দিয়ে সম্মান কিনে নেওয়ার মতো। কিন্তু তাদের গরিব ভাইরা কি করত? তাদের তো আর সেই পরিমাণ সম্পদ নেই যা দিয়ে ক্ষমতা কিনতে পারে। এক্ষেত্রে তারা একটি সূক্ষ্ম খেলা খেলত। গরিব গোষ্ঠীটি ছদ্মবেশে সাধারণ মানুষদের সঙ্গে মিশে যেত। ফলে কারো পক্ষে বোঝা সম্ভব হতো না কে জেন্টাইল আর কে ইহুদি। বিভিন্ন অধিকার আদায়ের স্বপ্ন দেখিয়ে তারা মানুষের হৃদয়ের আন্দোলনের বীজ বুনে দিত। যেমন শ্রমিক বিপ্লব, পেছন থেকে তাদের সম্পদশালী ভাইয়েরা প্রয়োজনীয় অর্থের যোগান দিত। রাতারাতি জন্ম নিত কিছু শ্রমিক নেতা, আড়ালে কি ঘটছে সাধারণ মানুষ কিছুই বুঝতো না। তারা শুধু অতটুকুই দেখত, তাদের সামনে নেতাদের পক্ষে দাঁড়িয়ে আছে মহান এক নেতা, যিনি তাদের নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছেন। আর নেতাদের পক্ষে জনমত তৈরির জন্য পত্রিকা প্রতিষ্ঠানগুলো তো রয়েছে। এভাবে দল ভারী হওয়ার সাথে সাথে তারা মহাবিপ্লবের ডাক দেয়। তখন সরকার, প্রশাসন ও আইন নিয়ন্ত্রণকারী সংস্থা এক হয়েও এই আন্দোলন হটাতে পারে না, কারণ ততক্ষণে জনগণ এই আন্দোলনে যোগ দিয়েছে। জন্ম নেওয়া নতুন শ্রমিক নেতা চলে আসে রাষ্ট্রের রাজকীয় ক্ষমতায়। সুবিধাভোগের জন্য তিনি সেই সকল ব্যক্তিদের পথ করে দেন যারা বিপ্লবের সময় তারা পেছনে অর্থের জোয়ার বইয়ে দিয়েছিলেন। জার্মান, ফরাসি ও বলশেভিক বিপ্লব এমনই কিছু উদাহরণের সমষ্টি। প্রলেতারিয়াতের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠান নামে তারা যখন রাশিয়াকে ভেঙে দিল, তখন কে ক্ষমতায় আসে? ক্রান্সকি। তবে তার পরিকল্পনা যথেষ্ট ছিল না বলে ক্ষমতায় আসে ট্রটস্কি, এরপর আসে লেনিন। তারা সবাই ছিলেন বলশেভিক বিপ্লবের এক একজন মহানায়ক এবং একই গোষ্ঠীর সদস্য।
বেলফোর ডিক্লারেশনের মধ্য দিয়ে বহু আগে ইসরায়েল পুনঃপ্রতিষ্ঠা যাত্রা শুরু হয়েছে। শক্তি সামর্থ্য প্রতিপত্তির দিক দিয়ে তারা আজ পৃথিবীর যে কোনো পরাক্রমশালী রাষ্ট্রের সমকক্ষ, কিন্তু 100 বছরের আগেও তারা ছিল যাযাবর জাতি, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিল পৃথিবীর নানা প্রান্তে। তাদের ছিল না নিজস্ব কোনো সৈন্যবাহিনী, তারপরে সামরিক শক্তির কোনো অভাব ছিল না। ব্রিটিশ নৌবাহিনী তো পরোক্ষভাবে তাদেরই সামরিক শক্তি ছিল। সমুদ্রের যেখানে ইহুদিদের সুরক্ষার প্রয়োজন হতো সেখানে তারা এই বাহিনীকে ব্যবহার করত। ইংল্যান্ডকে ব্যবহার করে তারা বিশ্বজুড়ে যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কায়েম করে তার পেছনে ছিল এই বাহিনীর বিশাল ভূমিকা। 1919 সালে অটোমানদের পরাজিত করে ব্রিটিশ জেনারেল এলানুবি যখন জেরুজালেম প্রবেশ করেন, এই সৈন্যবাহিনীর বিশাল একটি অংশ তখনও তার সাথে উপস্থিত ছিল। শুধু ব্রিটেন কেন, প্রয়োজন হলে তারা আরও অনেক দেশের সৈন্যবাহিনীকে মাঠে নামাতে সক্ষম। ইউরোপ আমেরিকার এমন কোনো রাষ্ট্রপ্রধান নেই যিনি তাদের অদৃশ্য ক্ষমতা সম্পর্কে অবগত নন। কয়েকশো বছর পূর্বে স্পেন, ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল ও ইতালি পৃথিবী জুড়ে যে অসংখ্য ঔপনিবেশিক শাসন ব্যবস্থার জন্ম দিয়েছিল তার সূর্যাস্ত বহু আগেই হয়েছে। আজ তারা নিজেরাই অন্তঃকন্দলে ব্যস্ত। বর্তমানে বিশ্বজুড়ে খুব গোপনে এক নতুন ঔপনিবেশিক শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে। অতি সূক্ষ্ম উপায়ে এর কার্যক্রম চালানো হচ্ছে। ইসরায়েলের পুনঃপ্রতিষ্ঠা এই অনুমানকে আরো প্রখর করে তুলেছে, কারণ বহু প্রতীক্ষিত নিউ ওয়ার্ল্ড অর্ডার হয়তো সেখান থেকেই প্রতিষ্ঠা পাবে। ইহুদিরা যে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত জাতি তা স্বীকার করার কোনো উপায় নেই। স্বাধীনভাবে বেঁচে থাকতে আজ পর্যন্ত আমরা নতুন অনেক স্থানে গিয়ে হাজির হয়েছি যেখানে আমাদের নিয়ে পূর্বে কোনো বিতর্ক ছিল না, কিন্তু আমরা এতটাই অভাগা সাধারণ মানুষের আক্রোশে কখনোই আমাদের কিছু ছাড়েনি। ইংল্যান্ডে আজ যে অ্যান্টিসেমিটিজম ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে তা আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে। আমাদের উপস্থিতিই যেন সব বিতর্কের মূল কারণ। থিওডর হার্জেল, আ জুইশ স্টেট